বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান গণ রাজনৈতিক জোট গর্জ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন একরামুল হক সায়েম, সভাপতি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই এবং এরপরে আপনাদের সাথে আলোচনা শুরু করব। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বাংলাদেশ স্থানীয় সময় মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় মার্টিন রেইজার বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টার সাথে আরও সাক্ষাৎ করেছেন ঢাকায় আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে আমেরিকার অব্যাহত সহায়তা কামনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এদিকে যদি দেখি যে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংস্কার এজেন্ডাকে সম্পূর্ণ সমর্থন দেবে আয়ারল্যান্ড। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে একটি বিশেষজ্ঞ দলও পাঠাতে আগ্রহী বলে জানিয়েছে আয়ারল্যান্ড। এরপর যে তথ্যটি তা হচ্ছে ডিসেম্বরেই নির্বাচনের লক্ষ্য ধরে জাতীয় নির্বাচনেরই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। কমিশন বলছে এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না। এটি মঙ্গলবার ঢাকায় নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবং এর আগে ইউএনডিপির প্রতিনিধি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এরপর যে তথ্যটি তা হচ্ছে যে জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলাগুলোর মধ্যে 3 থেকে 4টির রায় অক্টোবরের মধ্যে হয়ে যাবে বলে আশা করছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসব মামলায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, কিছু পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা আসামি হিসেবে আছেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 16,429টি গায়েবী মামলা প্রত্যাহার করা হচ্ছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা যদি আরেকটু দেখি যে বাংলাদেশের চাওয়ায় সাড়া দিয়ে ভারত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। এবং তিনি বলেছেন যে এখন ভারতের যে মনোভঙ্গি এটি দেখে মনে হচ্ছে তারা নানা অজুহাতে এটিকে অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে বিষয়টি নাকচ করার চেষ্টা করবে। এরপর আরেকটি তথ্য তা হচ্ছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড তদন্তে গত 23 অক্টোবর একটি টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার এবং টাস্কফোর্সকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে টাস্কফোর্স গঠনের পর 3.5 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা PBI এর প্রধান মোহাম্মদ মোস্তফা কামাল DWকে বলেছেন যে এখনো পর্যন্ত তদন্তে সিগনিফিক্যান্ট কোনো অগ্রগতি নেই, নতুন কোনো তথ্য তাদের কাছে নেই। এবং তিনি জানান যে তদন্তে PBI ছাড়াও অন্য সংস্থাগুলোর সহায়তা নেওয়া হচ্ছে। র্যাবের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, এটি DW এর প্রতিবেদন, তারা বলছে যে এই পর্যন্ত এই মামলায় 8 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে 2 জন বাদে সবাই গ্রিল কাটা চোর ও ডাকাত দলের সদস্য। একজন বাসার দারোয়ান এবং আরেকজন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তবে তাদের কারোরই এখনো পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলেনি। ওই 8 জন সহ 25 জনের DNA পরীক্ষা করিয়েছিল র্যাব এবং ঘটনাস্থল থেকে তারা সাগর রুনি ছাড়াও আরও 2 জন পুরুষের DNA পেয়েছে। কিন্তু যে 25 জনের DNA পরীক্ষা করানো হয়েছে তাদের সঙ্গে অজ্ঞাত ওই 2 ব্যক্তির পুরুষের DNA ম্যাচ করেনি। এবং সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম, এমন এটি জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। স্কোর হিসেবে বিগত 13 বছরের মধ্যে এটি সর্বনিম্ন। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে 23 এবং সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান বলেছেন যে বাংলাদেশের এবছরের নিম্ন স্কোর ও অবস্থান প্রমাণ করে যে বিগত 13 বছর কর্তৃত্ববাদী সরকার
মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণ করেছে। এমনকি দুর্নীতি দমনে দায়িত্বপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের প্রকৃত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। টিআইয়ের সিপিআই সূচকের বিশ্লেষণ বলছে 2024 সালের স্কোর বিবেচনায় বাংলাদেশের নিম্নমুখী যাত্রা সুস্পষ্ট। গত বছর বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 10ম। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাই। শুরুতে আমি একটু একরামুল হক সাইম আপনার কাছে আসতে চাই, যেই বিষয়টি নিয়ে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন সহ বিভিন্ন ব্যক্তির সাথে আসলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বৈঠক করছেন, আলোচনা করছেন, এবং নির্বাচন কমিশনও বলছে, আগেও বলেছে এবং আজকেও বলেছে, ডিসেম্বরের লক্ষ্য ধরেই আসলে তারা একটি জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন অথবা কাজ করছেন। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে নির্বাচনের মৌসুম, একটি আনঅফিসিয়ালি নির্বাচনের মৌসুম আসলে শুরু হয়ে গেছে? আসলে আপনি যথার্থই বলেছেন, নির্বাচনের মৌসুম শুরু হয়েছে আরো আগেই, যখন থেকে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অর্থাৎ এই সরকার এসে নির্বাচন সংস্কার কমিশন কিন্তু আগে করেছে। এবং আপনি জানেন যে কাজী হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগের পরে কিন্তু একটা বড় সময় কিন্তু নির্বাচন কমিশন ছিল না। তখন নির্বাচন সংস্কার কমিশন করা হয়েছিল যে সংস্কার গুলোকে আসলে আগে শেষ করা হবে কিনা, অর্থাৎ সংস্কার প্রস্তাবগুলো অন্তত পক্ষে আগে তৈরি করে তৈরি করে করা হবে কিনা এবং পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হবে কিনা। কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। আর সেক্ষেত্রে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। একই সাথে নির্বাচন সংস্কার কমিশনেরও কাজ চলে এবং নির্বাচন কমিশনও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। নির্বাচন সংস্কার কমিশনের দাপ্তরিক অফিস কিন্তু নির্বাচন কমিশনেরই ছিল, এবং তখন ধারণা করা হয়েছিল যে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের যেই নির্ধারিত মেয়াদ 3 মাস পরে আরো বাড়ানো হলো, হয়তো সেই মেয়াদের পরে নির্বাচন কমিশন গঠন করা হবে। কিন্তু যখন নির্বাচন কমিশন গঠন করা হলো তখন কিন্তু নির্বাচন সংস্কার কমিশনের দপ্তরও নির্বাচন কমিশন থেকে সরিয়ে রাখা হলো। তখন নির্বাচন কমিশন গঠন করার পরে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, এবং প্রধান উপদেষ্টা যেই নির্বাচনী সময়সূচির কথা বলেছেন, যে টাইম ফ্রেমের কথা বলেছেন, অর্থাৎ এই বছরের ডিসেম্বরে, অর্থাৎ সামনের বছর জানুয়ারি অথবা সামনের বছর জুনের মধ্যে নির্বাচন করার যে সময়সীমা দিয়েছেন, সেই সময়সীমাকে সামনে রেখে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতিগুলো চালিয়ে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন সময় বলছেন যে নির্বাচন কেন্দ্রিক যে আইন কানুনগুলো, সেই আইন কানুনগুলো এখনো পুরোপুরি তৈরি না হওয়ার কারণে, অর্থাৎ নির্বাচন কমিশনের আইন বিধিগুলো রয়েছে, আগে যেগুলো ছিল সেগুলো তো আছে, যে সংস্কারের কথা বলা হচ্ছে, এবং সেই অনুযায়ী সংস্কার কমিশন কিন্তু আইন বিধি সহ সার্বিক বিষয় তাদের প্রস্তাবনাগুলো দিয়েছেন অলরেডি। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে বলা হচ্ছে যে এই আইন বিধিগুলো যদি চূড়ান্ত না হয় তাহলে কিন্তু তাদের ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ দুটি টাইম ফ্রেম প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে, একটি হলো ডিসেম্বর জানুয়ারির মধ্যে, আর একটি হলো আগামী বছরের জুনের মধ্যে। তো সাধারণভাবেই প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে মূলত ডিসেম্বরকে টার্গেট করেই কিন্তু নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু তিনি বারবার বলছেন যে তার জন্যই কিন্তু নির্বাচন কমিশনের জন্যই কিন্তু মাঠটা এখনো তৈরি করা হয়নি, অর্থাৎ নির্বাচন কমিশন যেরকম ভাবে ভোটের মাঠটা তৈরি করা হবে, তার কাছে যে উপাদানগুলো থাকবে, আইন বিধিগুলো থাকবে, সেগুলো না থাকার কারণে তিনি প্রস্তুতিগুলো নিতে পারছেন না। অর্থাৎ যেমন ধরুন সীমানা পুনর্নির্ধারণ করতে হয় নির্বাচনের আগে, সংসদ নির্বাচনের আগে। আমি এই জায়গায় যদি আপনাকে একটি প্রশ্ন রাখি, আপনি যেমনটা বলছিলেন যে প্রস্তুতির ক্ষেত্রে যে নানা প্রতিবন্ধকতা অথবা যেই বিষয়গুলো সম্পন্ন হলে নির্বাচন কমিশনের কাজ করতে সুবিধা হয়, এই জায়গায় একটু বলি যে যেমন নির্বাচন কমিশন বলছে তারা জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় সরকারে ভোট করা সম্ভব নয়, এটা তারা বলছেন। তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করতে হবে। সরকারের পক্ষ থেকে অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে অথবা কোনো পক্ষ থেকে কি এই স্থানীয় নির্বাচনের ব্যাপারে আসলে তেমন কোনো জোরালো আবেদন আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? এবং এই বিষয়ে কি বলবেন একরামুল হক সাইম? নির্বাচন সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন, এই দুই সংস্কার কমিশন থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় নির্বাচনের আয়োজন করা হয়, এবং সেই অনুযায়ী সংস্কার কমিশন
সেক্ষেত্রে তাদের যুক্তি হলো যে এর আগে যদি স্থানীয় নির্বাচন করা হয় তাহলে তত্ত্বাবধায়ক অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক সরকার না, দলীয় সরকার না, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন করা হয় তাহলে স্থানীয় নির্বাচনটি ভালো হবে এবং সেখানে হয়তো কিছু নিরপেক্ষ লোক উঠে আসবে, সেখানে দলীয় প্রভাব এবং ক্ষমতাসীনদের প্রভাব কম থাকবে। একই সাথে জাতীয় নির্বাচন করতে হলে এর আগে স্থানীয় নির্বাচনগুলো করে এক ধরনের সক্ষমতা অর্জন করবে নির্বাচন কমিশন। এই দুই যুক্তিতে স্থানীয় সরকার সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন, এই দুই কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্থানীয় নির্বাচনটি আগে হওয়া উচিত। জি অন্যদিকে অন্যদিকে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে বিশেষ করে বিএনপি এ ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল। বিএনপি থেকে বলা হচ্ছে যে না, স্থানীয় নির্বাচন এখন এই মুহূর্তে আসলে করা উচিত না, সেটি পরবর্তীতে দলীয় সরকার করতে পারে, কিংবা পরবর্তীতে সেটি সেটি আয়োজন হতে পারে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বারবারই বলছেন যে স্থানীয় নির্বাচন যদি আগে করা হয় তাহলে সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি তাতে ব্যত্যয় ঘটবে এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে স্থানীয় নির্বাচন করতে গেলে প্রায় 1 বছর লেগে যাবে। তাতে প্রধান উপদেষ্টার যে টাইম ফ্রেম, সেটা আসলে সেই টাইম ফ্রেমে থাকা তাদের জন্য আহ খুব সম্ভব হবে না। জি এবং এর মধ্যে আমরা দেখেছি যে স্থানীয় সরকারের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনিও বলেছেন যে তারা স্থানীয় নির্বাচন করার ব্যাপারে এরকম একটা নীতিগত সিদ্ধান্ত নিচ্ছেন জাতীয় নির্বাচনের আগে। সেই প্রেক্ষিতে স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এই প্রশ্নটি আবার সামনে আসছে, যদিও বিএনপির অবস্থান প্রধান উপদেষ্টার সাথে দেখা করেও স্পষ্ট করেছেন। এবং আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারাও মনে করেন তাদের আগের অবস্থান যেটি আছে সেটি সঠিক, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত নয়, কিন্তু সরকার চাইলে স্থানীয় নির্বাচন তারা আয়োজন করতে পারবেন। আপনি জানেন যে নির্বাচন কমিশনের ম্যান্ডেট হলো দুটো নির্বাচন, একটা হলো সংসদ নির্বাচন আর একটা হলো প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কিন্তু নির্বাচন কমিশনের ম্যান্ডেট না, এটি সরকারের অনুরোধে, সরকারের আহ্বানে নির্বাচন কমিশন এই নির্বাচনটি পরিচালনা। জি একরামুল হক সাহেব, আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে আবারও। সৈয়দ লিটু, আমি একটু আপনার কাছে আসি। এই যে আমরা আলোচনা করছিলাম জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এই ব্যাপারে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন যে আহ, স্থানীয় নির্বাচন করার জন্য যে লোকবল, যে সক্ষমতা, যে পরিবেশ দরকার, এই বিষয় সবগুলো যদি ধরেও নেই যে স্থানীয় সরকার নির্বাচন আগামী 6 মাস পরে অথবা ডিসেম্বরে যে জাতীয় নির্বাচনের আলোচনা চলছে সেই জায়গায় যদি কথার কথা পরিকল্পনা করা হয়, সেটি করার জন্য কি প্রস্তুত অথবা প্রস্তুত হয়ে উঠতে পারবে নির্বাচন কমিশন? আপনি কি মনে করেন? অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাই, সেই সঙ্গে সহ আলোচক সাংবাদিক নেতা সাইম ভাইকে শুভেচ্ছা। হ্যাঁ, আমি এক কথায় যেটা মনে করি যে সাধ্য এবং স্বাদ, এই দুইটার মানে সংমিশ্রণ না হলে তো কোনো কাজ সমাধান করা যায় না, সাকসেসফুলি সফলভাবে কোনো কাজ করা যায় না। সেই দিক বিচারে আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন বা সাধারণ মানে জাতীয় নির্বাচন বলেন, সরকার প্রস্তুত না, সরকার এই মুহূর্তে কোনোভাবেই প্রস্তুত না, এটা আমি বলবো। কারণ যে শক্তিগুলো, বিশেষ করে প্রশাসনিক শক্তি হচ্ছে নির্বাচন পরিচালনা করে স্থানীয়, সেখানে মানে যে আমাদের মানে প্রধান যে প্রশাসনিক শক্তি, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা, তাদেরকে কোনোভাবে দায়িত্ব এখন পর্যন্ত দেওয়া হয় নাই। এটা একটু আমি পরিষ্কার করছি আর একটু, এক মানে সংক্ষেপে হচ্ছে যে পুলিশ অর্থাৎ স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়নি। এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ বাহিনী আছেন, যদি সরাসরি বলি সেনাবাহিনী, তারা দায়িত্ব নেননি। একটা পক্ষ দায়িত্ব পাননি, আর একটা পক্ষ দায়িত্ব নেননি। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সংখ্যা হয়তো কিছুটা ফিল আপ হয়েছে, বা যে পরিমাণ পালিয়ে গিয়েছিল বা চলে গিয়েছিল, মরে গিয়েছিল, সেখান থেকে কিছুটা স্থান পূরণ হলেও তাদের মধ্যে যে ট্রমা, তাদের মধ্যে যে মানে ভীতি এবং যে কষ্ট দুঃখ, এই জায়গাগুলোতে তারা পার হতে পারেনি, এবং আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে সেটা সম্ভাবনা নেই। আর সেই সঙ্গে সামরিক বাহিনী হয়তো তারা মানে সামরিক বাহিনী ভাবছে যে তারা যদি বেশি অ্যাক্টিভ হন, তারা হয়তো সামরিক বাহিনী দেশ চালাচ্ছেন এরকম কোনো একটা আবহ তৈরি হয়ে যেতে পারে। এরকম হোক বা যে কোনো কারণই হোক, তারা দায়িত্ব নিচ্ছেন না, তারা তাদের কিছু কাজে পাঠালে কিছু কাজ করছেন, অবস্থা এরকম আছে। সেই হিসাবে কোনো নির্বাচন করার মতো অবস্থাতেই এই সরকার নেই।
এটা আমার পরিষ্কার বক্তব্য প্রথমত। আর যদি একটু স্বাভাবিকভাবে বলি, সেটা হচ্ছে যে সাধারণভাবে যে স্থানীয় সরকার নির্বাচন করার কোনো প্রশ্ন তো এখন উঠেই না। কারণ এই সরকারটা অস্থায়ী সরকার, নির্দিষ্ট সময়ের জন্য সময়ের সরকার। আমরা তত্ত্বাবধায়ক সরকারের মানে কনসেপ্টে পরিচিত, যেখানে কি হয়, সেই ছোট সরকারগুলো, সেই অস্থায়ী সরকারগুলো সবাই মিলে গঠন করে। অর্থাৎ মানে নির্বাচন যারা করবেন তারা তারা প্রত্যেক পক্ষ বসে একজন নির্দিষ্ট সরকার প্রধান ইয়ে করেন, মানে দায়িত্ব দেন, এবং মানে তাদের কথা অনুযায়ী, তাদের পরামর্শ অনুযায়ী সেই সরকার প্রধান একটি পরিষদ গঠন করেন। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে, এখানে মানে সকল পক্ষ হয়তো রাজি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বা তার পরিষদকে নিয়ে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সকল পক্ষের মানে কি বলে আলোচনা ভিত্তিক কোনো সরকার না। সেই দিক বিবেচনায় তিনি সবার সহযোগিতা একদিক থেকে পাবেন না, খুব স্বাভাবিকভাবেই। দ্বিতীয় হচ্ছে যে তিনি মানে সহযোগিতা পাবার চাইতেও বড় কথা হচ্ছে যে অন্যান্য দলগুলো কোনো দায়বোধ করবে না, কারণ তারা সবাই মিলে মানে এই দায়িত্বটা, এই সরকারের দায়িত্বটা নেননি। তো এরকম একটা জায়গা থেকে আমার মনে হয় মানে যদি নির্বাচন যেহেতু করতেই হবে, সেহেতু জাতীয় নির্বাচন করে ফেলা ভালো। কারণ স্থানীয় নির্বাচন যদি এখন করা হয় এবং সেই স্থানীয় নির্বাচনে যদি প্রশাসন মানে কোনোভাবে ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতা কাটিয়ে উঠবার জন্য যে পর্যাপ্ত সময়টা দরকার হবে, সেই সময় এই সরকার, এই প্রশাসনের কাছে থাকবে না, এই সরকারের কাছে থাকবে না। তখন আরেক ধরনের সমস্যা তৈরি হবে। আর দ্বিতীয় হচ্ছে, যদি মানে একটা কোনোভাবে যদি সেই নির্বাচনটা শুদ্ধ না হয়, তাহলে জনমনে এক ধরনের বিরূপ মানে কি বলে চিন্তা ঢুকে যাবে যে এই প্রশাসন দিয়ে ভালো নির্বাচন হবে না। তখন কি হবে, তখন এই পরবর্তী নির্বাচনে মানুষ আর সেই আস্থাটা রাখবে না, এবং সেই নির্বাচনটা মানে ভালো নির্বাচন করাটা আরো বেশি কঠিন হয়ে যাবে। তো আমার মনে হয় সর্বশক্তি দিয়ে একবারেই জাতীয় নির্বাচন করতে যাওয়া উচিত, এবং সেটা এই সরকারের দায়িত্বের মধ্যেও যেমন পড়ে, এবং সেটা করা এই সরকারের জন্য মানে সহজ হবে। আর যদি আরেকটু বলি যে ধরেন নির্বাচন কমিশন, যাদের মূল দায়িত্বটা এই নির্বাচন করা, তাদেরকে কিন্তু আপনি মানে অনেক আগে থেকে হয়তো তাদেরকে মানে দায়িত্ব দেওয়া হলো, নির্বাচন কমিশন তৈরি করা হলো ঠিকই, কিন্তু তাদেরকে আপনার যে মানে ব্যাকআপটা দিতে হবে, যে ব্যাকিংটা করতে হবে, সেটার জন্যও কিন্তু আমরা কোন রকম কোনো পদক্ষেপ সত্যিকার অর্থে এখনো দেখিনি। আবার দেখেন, মানে প্রসঙ্গে এসেই যায় যে আপনার নির্বাচন আপনি যে করবেন, সেটার জন্য তো মানে মানুষেরও একটা মাইন্ডসেট দরকার আছে, প্রার্থীদের এক ধরনের মানে ইয়ে কি বলে প্রস্তুতির দরকার আছে। এগুলো কোনো কিছুই কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। যেমন এই সরকারের মানে এই সরকারের পরিষ্কার দুটো অংশ। একটি অংশ হচ্ছে প্রশাসনিক অংশ, যেখানে এই সরকারের পরিষদরা আছেন বা প্রশাসনের লোকেরা আছেন। আরেকটা হচ্ছে এই সরকারেরই মানে কি বলে মাঠের প্রতিরোধ অংশ। অর্থাৎ মানে এই ছাত্র জনতার মধ্যে মধ্যে এই বৈষম্য বিরোধী ছাত্ররা যারা তাকে এই সরকারকে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, তিনি নিঃসন্দেহে যোগ্য মানুষ, তাদের সিদ্ধান্ত সম্পর্কে আমি না বলছি না, সিদ্ধান্ত ভালো, কিন্তু তারা যারা এনেছেন এই পক্ষটা, এরা যে মাঠে আছেন, এই দুটো পক্ষ আসলে কোনো কিছুতেই একমত না। অর্থাৎ মাঠের এই যে প্রতিরোধ অংশ, এই অংশের সঙ্গে আলোচনা না করে প্রশাসনিক অংশ কোন রকম সিদ্ধান্ত নেয় না। আর এই মাঠের এই প্রতিরোধ অংশ জাতীয় নির্বাচনের জন্য তাদের কোনো মানে প্রস্তুতি এখন পর্যন্ত নাই, তাদের কোনো কনসেন্ট এখন পর্যন্ত পরিষ্কার না। এই বিষয়টা তো আসবো এখনো বলে, তারা এখনো মানে নানা রকমের সংস্কার, নানা রকমের এই যে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, এগুলো নিয়ে তারা এখনো মানে খুবই সন্দিহান, এবং তারা নির্বাচন করতে মানে আমার কাছে কোনো অবস্থাতেই প্রস্তুত মনে হয় না। আর তারা প্রস্তুত না হলে সরকার প্রস্তুতি নিতে পারবে না, এটা মানে স্বীকার করুক না করুক, এটা সত্যি। আমার কাছে মনে হয় ঠিক এই বিষয়টিতে আসবো আমরা আলোচনায়। আমাকে একটি বিরতি নিতে হবে, আপনারা দুজনের সাথে থাকবেন। বিরতি থেকে ফিরে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটু বিরতির সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাই। আমি একটু বিরতির পর একরামুল হক সাইম আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে, যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, এখনো আলাপ আলোচনা চলছে কি হবে না হবে। তবে যেই বিষয়টি নির্বাচনের আগে সংস্কার, এই বিষয়টিকে গুরুত্ব দিতে দেখছি আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী। এবং আবার যদি দেখি যে নির্বাচনী প্রস্তুতির ব্যাপারেও কিন্তু তারা অন্যদের থেকে অনেক এগিয়ে আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 21 জেলায় 100টি আসনে স্থানীয়ভাবে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম তারা ঘোষণা করে ফেলেছে। আবার যদি এদিকে দেখি বাংলাদেশের অন্যতম আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপি তাদের তৃণমূল গোছাতে ব্যস্ত, অথচ মাঠে প্রতিদিন বিএনপি মহাসচিব থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতা যারা আছেন তাদের বেশিরভাগই প্রায় প্রতিদিনই দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলে আসছে অন্তর্বর্তী সরকারকে, কিন্তু তারা আবার তৃণমূল গোছাতে ব্যস্ত। এই যে পরিস্থিতি, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? যদি প্রশ্ন করি যে এখন অনেক সময় বাকি অবশ্যই, কিন্তু নির্বাচনী প্রস্তুতির যে দৌড়, এখানে কি বিএনপি অথবা জামাত মাঠ গোছানোর দৌড়ে আসলে কে এগিয়ে আছে? আপনার কাছে কি মনে হচ্ছে একরামুল হক সাইম? আচ্ছা, আসলে এই বিশ্লেষণটি একেবারে সোজাভাবে বলা মুশকিল যে কে এগিয়ে আছে। বিএনপি নিঃসন্দেহে তো বড় দল। এখন যে রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ আছে তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল, এবং ক্ষমতা যাওয়ার দৌড়ে বিএনপি এগিয়ে আছে বলেই এটা মোটামুটি বেশি আলোচনায় রয়েছে। পাশাপাশি বিএনপির সাথে জামাত আছে, বিএনপি জামাত একসাথে তারা বড় সময়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি করেছে, এখানে জোটভুক্ত ছিল, বিভিন্ন কর্মসূচি একসাথে ছিল। এবং বিএনপি জামাত বিএনপি এই দুটাকে আসলে আলাদা করা খুব মুশকিল ছিল। এবং 5 তারিখের পরে আমরা হয়তো দেখতে পাচ্ছি তাদের মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়েছে, এবং সেটা বলা হচ্ছে যে আসলে ক্ষমতায় যাওয়ার এক ধরনের দৌড়ের কারণে এই দূরত্বটা হয়তো তৈরি হয়েছে। বিএনপি হয়তো তার কিছু দলকে নিয়ে এক ধরনের জোট গঠন করার চেষ্টা করছে, জামাত হয়তো ইসলামী দলগুলো সহ কিছু দলকে নিয়ে জোট গঠন করার চেষ্টা করছে। আবার জামাত যাদের সাথে কথা বলছে বিএনপি আবার তাদের সাথে কথা বলছে, বিএনপি যাদের সাথে কথা বলছে জামাতও তাদের সাথে যোগাযোগ করছে। এরকম একটা প্রতিযোগিতা আছে, এবং এই প্রতিযোগিতা থাকা খুব অস্বাভাবিক না। এখন নির্বাচন ও সংস্কার, আমরা নির্বাচন ও সংস্কারের বিষয়ে দু দলের মধ্যে কিছুটা আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। জামাত কিছুটা ধীরস্থির ভাবে ইলেকশন চায়, অর্থাৎ খুব খুব তাড়াহুড়ো তারা চায় না। তারা সবসময় বলছে যে সংস্কারটি আগে হওয়া উচিত, সেটি করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত। আর বিএনপি যেটা বলছে যে সংস্কারের মূল ম্যান্ডেট আসলে নির্বাচিত সরকারের, অর্থাৎ একেবারে মৌলিক কিছু সংস্কার হয়তো অন্তর্বর্তীকালীন সরকার করবে, কিন্তু মূল সংস্কারগুলো এগুলো নির্বাচিত সংস্কার করবে। এবং বিএনপির এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিএনপি মনে করে যে এই সরকার বিভিন্নভাবে যেভাবে আসলে এই সরকার রান করা দরকার, এই সরকার সফল হওয়া দরকার, সেসব বিষয়গুলোতে সফল হচ্ছে না। সে জায়গায় আসলে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতায় এলে হয়তো এক ধরনের বিভিন্ন সমস্যাগুলো হয়তো সমাধান হবে, দেশে হয়তো আরো স্থিরতা ফিরে আসবে। সেজন্য বিএনপির কাছে আসলে সংস্কারটা যতটা না জরুরি তার চেয়ে বেশি জরুরি হচ্ছে নির্বাচন। আর জামাত হচ্ছে যে তারা মনে করে যে সংস্কারগুলো হওয়া দরকার। জামাত এবং একই অবস্থা আমি যদি বলি যে যারা বৈষম্য বিরোধীরা আছে, নাগরিক কমিটি যারা আছে, নাগরিক কমিটি থেকে যে নতুন দল গঠনের কথা বলা হচ্ছে, তারাও কিন্তু প্রায় একই অবস্থানে রয়েছে। তারা মনে করছে যে আগে সংস্কারগুলো হওয়া উচিত, এবং তাদের আসলে রাজনৈতিক দলগুলোর উপরে এক ধরনের অবিশ্বাস রয়েছে। অর্থাৎ বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো কে যেভাবে কাজ করতে দেখেছে, তারা আসলে নির্বাচনের আগে যে আশ্বাসগুলো দিচ্ছে, নির্বাচনের পরে আসলে সে আশ্বাসগুলো বাস্তবায়নে কতটা আসলে তারা আন্তরিক, সেই বিষয়গুলো নিয়ে তাদের প্রশ্ন আছে। সেই প্রেক্ষিতে তারা বলছে যে সংস্কারগুলো যদি এখন না হয় তাহলে আসলে রাজনৈতিক সংস্কারের আমলে সেই সংস্কারগুলো হবে না। এখানে হয়তো জামাতের এমন একটা কৌশল, জামাতের আমি একটা পয়েন্ট বলি, হয়তো এইটাও তাদের একটা কৌশল হতে পারে। তারা হয়তো মনে করছে যে সময়টা যত দীর্ঘায়িত হবে তারা আরো নিজেদেরকে গুছিয়ে নিতে পারবে। এখনকার যে পরিস্থিতি, হয়তো একটা নির্বাচন হলে বিএনপি যেখানে খুব বেশি সুবিধা পাবে, হয়তো নির্বাচনটা
বিলম্ব হলে সেখানে সেই সুবিধাটা বিএনপির পক্ষে কমে আসবে, এরকম একটা প্রতিদ্বন্দ্বিতা জামাত এবং বিএনপির মধ্যে থাকতে পারে। বিএনপি মনে করছে যে এখনই নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, বিএনপি ক্ষমতায় চলে আসলে বিএনপির তারেক রহমানের যে রূপরেখাগুলো, সেই রূপরেখাগুলো অনুযায়ী তারা সংস্কারগুলো করতে পারবে। এরকম দুই দলের মধ্যে দুই ধরনের দৃষ্টিভঙ্গি আছে। জি, আপনি এই যে নতুন রাজনৈতিক দলের কথা বলছিলেন, এখানেই আসি আপনার কাছে একটু, এবং একই বিষয়ে আমি সৈয়দ লিটু আপনার কাছেও আসবো একটু পরেই। এই যে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে কিছুদিনের মধ্যে, যেটা আমরা শুনতে পাচ্ছি, আমরা যদি দেখি যে এই ছাত্রদের, আন্দোলনকারী ছাত্রদের যে দল গঠন, এটি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, আপনি যেমনটা বলছিলেন, তারা কিন্তু এগুলো নিয়ে এক ধরনের উদ্বেগও দেখতে পাচ্ছে অনেকের মধ্যে। কেউ কেউ এটাকে কিংস পার্টি বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় তৈরি হচ্ছে এমন অভিযোগও করছেন অনেকে। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এবং আমি যদি একটু জিজ্ঞেস করি যে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের অথবা রাজনীতিকের যে উদ্বেগ এই নতুন রাজনৈতিক দল নিয়ে, এটির কারণ আপনি কি, কারণটা আসলে কি, আপনি কি মনে করেন? না, প্রথমত হলো এটির মানে সাধারণভাবে এটি নিয়ে খুব বড় ধরনের উদ্বেগ আছে সেটা কিন্তু না। বিএনপির এক ধরনের একটা অবস্থান আছে, একটা পর্যবেক্ষণ আছে। বিএনপি হয়তো মনে করছে যে এই যেহেতু এই সরকারটি বলা হচ্ছে যে ডক্টর ইউনূস বারবার বলছেন যে তাকে ছাত্ররা মূলত ক্ষমতায় নিয়ে আসছে। জি, একরামুল হক সায়েম, আমি আবার আসবো আপনার কাছে। আমি সৈয়দ লিটু আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আপনি এই বিষয়ে কি বলবেন? জি, আবার ধন্যবাদ আপনাকে। দেখেন, মানে সমস্যাটা মানে একটু গোড়ায় মানে সমস্যা আছে একটা, যে ছাত্র জনতা বা ছাত্রদের বা যে দলের কথা আমরা বলছি, যে নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা একটি নতুন দল করবে, এটা সব ঠিক আছে, এগুলো সব মানে বলেছে কোনো অসুবিধা নেই। কিন্তু মানে তারা যখন বলছে যে রাজনৈতিক দলগুলো মানে তারা আমাদের জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে ছাত্র জনতা নতুন দল করছে, এই ব্যাপারটাকে এস্টাবলিশ যদি করা যেত তাহলে ভালো হতো। অর্থাৎ সেটার প্রক্রিয়াটা ছিল এরকম যে ধরেন বিএনপি অথবা জামাত অথবা কমিউনিস্ট পার্টি, এদের প্রত্যেকের যেসব ছাত্র সংগঠন আছে, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র বা এই ধরনের যারা যারা আছেন, এদের সবাইকে সঙ্গে যদি তারা কথা বলতেন এবং তারা যদি তাদেরকে এভাবে বলতেন যে আমরা যেহেতু মানে ছাত্রদের একটা অবস্থান হয়েছে, আন্দোলন হয়েছে, তো আমরা সব ছাত্ররা মিলে ইয়ে করি, একটা রাজনৈতিক শক্তি তৈরি করি, অন্যান্য রাজনৈতিক শক্তি হয়েছে, তাহলে আমরা সব ছাত্ররা মিলে একটু দেশের দায়িত্ব নিতে পারি কিনা, এরকম যদি একটা আলোচনা সব ছাত্র সংগঠনকে নিয়েও হতো, অর্থাৎ ছাত্রদল বের হয়ে আসতো, অর্থাৎ লেজুর ভিত্তিক রাজনীতি থেকে যদি সরে আসতো, জামাত শিবির যদি জামাত থেকে সরে আসতো, ইউনিয়ন যদি কমিউনিস্ট থেকে সরে আসতো, এরকম ভাবে যদি সব ছাত্র সংগঠনগুলি মূল রাজনীতি সংগঠন থেকে সরে আসতো তাদের কথায় বা অথবা আলাপ আলোচনার মধ্যে দিয়ে, তাহলে সেটা একটা মানে ছাত্র শক্তি হতো, তাহলে সেটা একটা আলাদা রাজনৈতিক শক্তি হতো। এবং সেই শক্তিটা তখন বলতে পারতো যে রাজনৈতিক দলগুলো যেহেতু দীর্ঘকালে ব্যর্থ হয়েছে, তারা যেহেতু জনপ্রত্যাশা পূরণ করতে পারে নাই, সেহেতু ছাত্ররা বা তরুণরা এবার দায়িত্ব নিচ্ছে। কিন্তু এই কথাটা এখন খাটছে না এই কারণে যে মানে এইসব বড় বড় দলের বা ছাত্র সংগঠন আছে এবং সেই সব ছাত্ররাই পরিমাণে বেশি। হ্যাঁ, যেহেতু এই দেশে মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এরা প্রধান শক্তি এবং তাদের ছাত্র সংগঠন অত্যন্ত শক্তিশালী, তো সেই বিবেচনায় এটা ছাত্র সংগঠন হচ্ছে না, ছাত্র শক্তি হচ্ছে না, এটা একটা মানে ছাত্রদের একাংশ হচ্ছে। তো যে কারণে তারা যখন এই মানে রাজনৈতিক দলগুলোর ভুলগুলো ধরছে, তখন কিন্তু এই যে ছাত্রদের যে সংগঠনগুলো আছে, এই যে ছাত্ররা, ছাত্র শিবির, ছাত্র বা এদের মতো, তারাও কিন্তু তাদের কথার সঙ্গে এক হতে পারছে না, কারণ তারা কিন্তু ওই রাজনৈতিক দলগুলোর সমর্থক। তারা তাদের রাজনৈতিক দলগুলোকেই রাষ্ট্র পরিচালনার জন্য। লিটু, আমি যদি একটু জিজ্ঞেস করি আপনাকে, আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে, এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল যেটা আসতে যাচ্ছে, এটি আসলে নির্বাচনে ভোটের মাঠে আসলে কতটা প্রভাব তৈরি করতে পারবে অথবা ইম্প্যাক্ট ফেলতে পারবে সাধারণ মানুষের কাছে, ভোটারদের কাছে? সৈয়দ লিটু। আমি এখানে দুইটা কথা বলবো, একটা হচ্ছে প্রভাব এবং আরেকটা হচ্ছে আস্থা। তারা প্রভাব বিস্তার করতে পারবে যেহেতু তাদের মানে সরকারে তাদের মানে খুব শক্ত অবস্থান, প্রত্যক্ষ এবং পরোক্ষ সার্বিকভাবে। কিন্তু আস্থা অর্জন করাটা কঠিন,
কারণ আস্থা অর্জন করবার জন্য যে সময়টা দরকার সেই সময়টাও তাদের নেই। এবং সেই সঙ্গে মানে যে পরিবেশে একটি মানে রাজনৈতিক দল তৈরি হলে, অর্থাৎ কি বলে, মানুষের সঙ্গে মিশে মিশে কথা বলে মানুষের সঙ্গে পরিচিত হয়ে মানুষের আপনজন হবার যে প্রক্রিয়াটা থাকে সেই প্রক্রিয়াটা তারা পান নাই। হয়তো আপনি এখানে বলবেন যে তারা তো একটা বড় বিপ্লব করে ফেলেছে সব মানুষকে নিয়ে, সেখানেই তো আস্থা তৈরি হয়েছে, কিন্তু সেটাতে হবে না এই কারণে যে সেখানে সবাই ছিলেন। এই যে যারা মানে এই নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করবেন তাদের মধ্যে ছাত্র দল কাজ করবে বা এরকম প্রত্যেক দলের ছাত্র সংগঠন কাজ করবে, তো সেহেতু ছাত্রদেরকে আলাদা শুধু ছাত্র দের প্রতিনিধি হিসাবে মানুষ চিন্তা করবে না, বিবেচনা করবে না, একটি নির্দিষ্ট পক্ষ চিন্তা করবে এবং সেক্ষেত্রে ধরেন তারা এই সরকারের পক্ষ হিসাবেই বিবেচিত হবেন। তো এই সরকারের যেহেতু মানে খুব সফলতাও মানুষ খুব বেশি দেখছে না, যদিও মানুষের আস্থা কমে যায়নি, আস্থা সম্পূর্ণই আছে, মানুষ ধৈর্য ধরছে, প্রত্যাশাও নিয়ে আসে, সেটা ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা এই ছাত্ররা তৈরি করতে যে পারবে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু নিজেও ওই যে মানে যে ফ্রান্সে বোধহয় যে সবাই এটা করেছিলেন, আলোচনা করেছিলেন সাংবাদিকদের সঙ্গে, সেখানে তিনি বলেছেন যে ছাত্র তাকে বলেছে যে আমাদেরকে তো তারা চেনে না, তো আমরা এটা যেতে পারবো কিনা আমরা সাহস পাচ্ছি না। তখন ইউনূস সাহেব বলেছেন যে না, চীনে যাবে, তোমরা একটা বড় বিপ্লব করেছো, অসুবিধা হবে না। অর্থাৎ উনি তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। এই ছাত্ররা নিজেরাও কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন সেটাতে তারা নিজেরাও আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে তারা নিজেরাও মানুষের জায়গায় সেই জায়গাটা পৌঁছাতে পারবেন কিনা। তবে বাংলাদেশের রাজনীতিতে এটা খুব কঠিন, কারণ হয় যে কোনো দেশের রাজনীতিতে একটু হয়তো ভিন্ন প্রসঙ্গ হয়ে যাবে, তবুও বলি, দেখেন যে কোনো দেশেরই আপনার মানে রাজনীতিতে আসলে দুইটা অংশ থাকে। একটা অংশ যারা হয়তো স্বাধীনতা সেই দেশের স্বাধীনতার নেতৃত্ব দেয়, তাদেরকে মানুষ এক ধরনের দেশপ্রেমিক মনে করে। আরেকটা ইয়ে থাকে যারা ধর্মকেন্দ্রিক রাজনীতি করে, তাদেরকে মানুষ তাদের কাউন্টারে মানে ধর্মীয় ইয়ে থেকে মানে কি বলে দায়বোধ থেকে অথবা ধর্মীয় ভালোবাসা থেকে তাদেরকে মানুষ গ্রহণ করে। এই দুইটা পক্ষ আসলে রাজনীতিতে কোনো না কোনো ভাবে দাঁড়িয়ে যায়, যেটা হয়ে গেছে বাংলাদেশে। তো কি বলে, বিএনপি, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, তার একটা পক্ষ আছে, যেহেতু এখন আওয়ামী লীগ নাই। আবার জামাত ইসলাম তারা ধর্মীয় ও সহানুভূতি নিয়ে রাজনীতি করেন, তাদের একটা পক্ষ আছে। এই দুইটা পক্ষকে বাদ দিয়ে নতুন একটা পক্ষ তৈরি করা এটা খুব কঠিন হবে। বিশেষ করে জামাত এখন যে জায়গাটা দেখা হচ্ছে, যে সহানুভূতিটা দেখাচ্ছে, নির্বাচনের মাঠে হয়তো তারা তৃতীয় পক্ষ হয়ে গেলে সে সহানুভূতি দেখাবে না, জি তখন সৈয়দ তারা লিটু, আরো জি এমনও হতে পারে, এমনও হতে পারে, জি যেটা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে। জি এমনও হতে পারে, হয়তো বা অদূর ভবিষ্যতে আমরা দেখতে পারি এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে, তারাও হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোট করতে পারে, সেটাও হতে পারে, জানি না, সেটা সময় বলে দিবে। সেটা নিয়ে নিশ্চয়ই আমরা সম্ভাবনা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব সেটার নিশ্চয়ই জন্য পরবর্তীতে। তো জামাতও প্রস্তুত, তাদের 3-4টা আমরা সংগঠন আমরা আমরা আলোচনা করব। জি একরামুল হক সায়েম, আমি আপনার কাছে একটু আসি। আমি আপনাদের দুজনের কাছে একটু ছোট ছোট করে আসতে চাই, একটু ছোট করে যদি বলেন, আরো দু একটা বিষয় আলোচনা করতে চাই, সময় কম। আচ্ছা, একরামুল হক সায়েম, জি আমি একটু এই বিষয়ে একটু বলি। সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে বিএনপি কিন্তু ছাত্রদের দল গঠন নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করে নাই, এটাকে নেতিবাচক ভাবে দেখে নাই। বিএনপি মূলত বলছে যেটি, সেটা হচ্ছে ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক দল করা হচ্ছে কিনা, এটি হলো বিষয়। আরেকটি বিষয় হলো কিন্তু ছাত্ররা হয়তো দল করবে, কিন্তু এই দল মানে হচ্ছে সব ছাত্রদের সমষ্টিগত বিষয় না। এখানে কখনো সম্ভব না ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন কিংবা বৈষম্য বিরোধী ছাত্ররা একসাথে গিয়ে শুধু ছাত্রদেরকে নিয়ে একটি দল করবে, এটা কিন্তু কখনো সম্ভব না। ছাত্ররা হয়তো কোনো দল করবে, সেই দলে হয়তো এই ছাত্ররা বলতে আমরা যারা গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে, তরুণরা, হ্যাঁ তরুণরা, সেখানে হয়তো ছাত্র দলও ছিল, ছাত্র শিবিরও ছিল, ছাত্র ইউনিয়নও ছিল, কিন্তু মূল নেতৃত্ব তো দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের উদ্যোগে একটি রাজনৈতিক দল হলে সেই রাজনৈতিক দলে হয়তো অন্যান্য দল থেকেও লোকজন আসতে পারে, সেটা আমরা হয়তো দেখতে পাবো যে আসলে কারা আসছে বা কারা সামনে থাকছে। তো ছাত্রদের দল মানে শুধু ছাত্ররা থাকবে এটাও না। আরেকটি বিষয় হচ্ছে ছাত্ররা আসলে পেরেছে কিনা, পারছে কিনা। কিন্তু আমরা তো দেখি যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব তো তারাই দিয়েছে। এখানে হয়তো বিএনপি ছিল, জামাত ছিল, বাম রাজনৈতিক দলগুলো ছিল, সব রাজনৈতিক দলের একটা সমাবেশ ছিল এই গণ অভ্যুত্থানে, কিন্তু এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব তো তারাই দিয়েছে। এই নাহিদ, আসিফ, সার্জিস, তারাই তো দিয়েছে।
এবং আমার মনে হয় আমি এটাকে ইতিবাচক ভাবে দেখি যে তারা একটা রাজনৈতিক দল যদি করে সেটা হয়তো এখনই ক্ষমতায় আসতে হবে সেটা খুব জরুরি বিষয় না, কিন্তু নতুন একটি রাজনৈতিক ধারা তৈরি হবে। এখানে আসলে বাংলাদেশের যেটা হয়েছে যে বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামাতের এর বাইরে যে একটা একটা উদার গণতান্ত্রিক শক্তির বিকাশ ঘটবে, এই বিকাশগুলো ঘটেনি। যদি এরকম তৃতীয় উদার গণতান্ত্রিক শক্তির বিকাশ ঘটে তাহলে ক্ষমতার একটা ব্যালেন্স হয়। হয়তো ক্ষমতায় আওয়ামী লীগ আসবে, হয়তো ক্ষমতায় বিএনপি আসবে, হয়তো ক্ষমতায় জামাত আসবে, কিন্তু এরকম একটা শক্তি থাকলে হয় কি একটা একটা ক্ষমতার ভারসাম্য তৈরি হয়, যেই ভারসাম্যটি জাতীয় পার্টি তৈরি করতে পারেনি। জাতীয় পার্টি এক ধরনের সুবিধার কাছে তাকে সঁপে দিয়েছিল, যার কারণে আসলে মানে রাজনৈতিক দলগুলো তাদেরকে যখন যেভাবে পেরেছে তখন ব্যবহার করেছে। এরকম একটা রাজনৈতিক শক্তি অবশ্যই হওয়া উচিত যাদেরকে আসলে কেউ মানে কিনে ফেলতে পারবে না সুবিধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে। জি, একরামুল হক সাহেব, ধন্যবাদ। ধন্যবাদ। এই জায়গাতে একটু আসি, আমরা যদি দেখি যে এই যে যেমনটা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, পুলিশ, প্রশাসনের কর্মকর্তা আসামি হিসেবে আছেন, এরকম ৩-৪টি মামলার রায় অক্টোবরের মধ্যে হয়ে যেতে পারে এমনটা আশা করছেন আইন উপদেষ্টা। এখন যদি তাই হয়, ধরলাম যদি তাই হয়, অক্টোবরে হোক নভেম্বরে হোক, যদি আগামী নির্বাচনের আগে হয়, এবং এই যে আওয়ামী লীগের রাজনীতি করা না করা, নির্বাচনে আসা না আসা, এটি নিয়ে আরো বিভিন্ন আলোচনা চলছে, এমন কি কোনো বিষয় দেখতে পাচ্ছেন অথবা আলোচনা আসছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, অথবা এই যে লিগ্যাল যে বিষয়গুলো রয়েছে এর সাথে আসলে নির্বাচনের যোগসূত্রটা কোথায়, আপনি এ ব্যাপারে কি বলবেন একরামুল হক সাহেব, ছোট করে? অবশ্যই নির্বাচনের যোগসূত্র রয়েছে। আসলে এই সরকারের সামনে অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে। আপনি যদি ট্রাইব্যুনালের কথাই বলেন, ট্রাইব্যুনালে এই যে অক্টোবরের মধ্যে হয়তো কয়েকটি মামলার কথা বলা হচ্ছে, শুধু কয়েকটি মামলা না, অনেকগুলো অনেকগুলো মামলা আছে এবং এই মামলাগুলো কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়া শেষ করতে হয়। এগুলো ট্রাইব্যুনালের পরে আবার আপিল করার সুযোগ আছে। এবং আপনি আগের যে ট্রাইব্যুনালের বিচারগুলো, যেগুলোকে আহ যাদের ফাঁসি হয়েছে, যারা যাদের যাবজ্জীবন হয়েছে তারা বলছেন যে এটা এক ধরনের, যাদের ফাঁসি হয়েছে তারা বলছেন বিচারিক হত্যাকাণ্ড, কিংবা এখনো অনেকে জেলে আছেন। তো সেই ট্রাইব্যুনালের আগের মামলাগুলো কি হবে, আগের মামলাগুলোর ইস্যু মীমাংসা কিভাবে হবে? তো এগুলো শুধু এটা না, আরো এরকম অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে যে আওয়ামী লীগের বিষয় তো স্পষ্ট করে কিন্তু সরকারের পক্ষ থেকেও খুব স্পষ্ট করে বলা হয়নি, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্পষ্ট করে বলা হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে সমাধান হবে। এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছিল যে না, যে কোনো গণতান্ত্রিক শক্তি নির্বাচনে আসুক, তারা নিশ্চিত ওইভাবে চায় না। কিন্তু কিছুদিন আগে আবার সালাউদ্দিন আহমেদ কিন্তু খুব স্পষ্ট করে জি, বলেছেন যে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল যেন আর ফিরে না আসতে পারে। তাহলে কিভাবে আসলে তাদের ফিরে আসার পথ বন্ধ করবে? আসলে বন্ধ করা যৌক্তিক কিনা এটা তো ভিন্ন প্রশ্ন। কিন্তু জি, এটা কিন্তু এই যে শেখ হাসিনার বক্তব্যের পরে, ভার্চুয়াল বক্তব্যের পর যে একটা বড় ধরনের মানে ঘটনা ঘটে গেল দেশে, একটা বড় ধরনের যেটা আপনি এটাকে যেভাবে ব্যাখ্যা। জি, একরামুল হক সাহেব, আপনাকে ধন্যবাদ। সৈয়দ লিটু, আপনি যদি ছোট্ট করে 30 সেকেন্ডে এই বিষয়ে কিছু একটু বলতেন, সময় একদম শেষ। জি, জি। জি, সৈয়দ লিটু। আমার মনে হয় কি যে ধরেন আওয়ামী লীগ নির্বাচনে যদি আওয়ামী লীগকে মানে অনানুষ্ঠানিকভাবে করতে না দেওয়া হয়, তাহলেও তারা বিভিন্নভাবে নির্বাচনে আসবে, যেহেতু বাংলাদেশের মানে কালচারটা ভিন্ন, এখানে টাকার খেলা হয়। সেহেতু ধরেন তারা স্বতন্ত্রভাবে আহ, মানে হয়তো বিএনপি কে বা বিএনপি যেমন প্রত্যেকটা দল তো ওই যে নমিনেশন বাণিজ্য তো এই দেশে খুব কমন, সেখানে বিএনপির আওয়ামী লীগের অনেক নেতা টাকা পয়সা দিয়ে হয়তো স্বতন্ত্র প্রার্থী হবেন, অথবা মানে বিএনপির দলীয় প্রার্থী হবেন, হয়তো জামাতেরও 2-4 জন হবেন। কারণ জামাতেও তো শুনতে পাচ্ছি যে তাদেরও বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতারা তাদের বিভিন্ন কমিটিতে ঢুকছে, বিএনপিতে তো মানে অহরহ ঢুকছে। এগুলো হবে, স্বতন্ত্র প্রার্থী হবে, এগুলো তাদের অর্থশক্তি আছে, এগুলো দিয়ে হয়তো তারা ঢুকবে। তবে যদি তাদেরকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করতে না দেওয়া হয়, তাহলে বিশৃঙ্খলাটা একটু বেশি হবার সম্ভাবনা থাকবে, এটা খুবই সত্যি। কারণ নির্বাচনের সময়ের পরিবেশ কিন্তু একটু ভিন্ন হবে। তখন সবাই নির্বাচনী ডামাডোল জি, থাকবে, প্রশাসনের সমস্ত লোকেরা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। তখন পুলিশ প্রশাসন বা বিশেষ করে নির্বাচন কমিশনের দায়িত্বে চলে যাবে। সেই সময় কিন্তু খুব বড় ধরনের অস্থিরতা জি, হওয়ার সম্ভাবনা থাকবে, সৈয়দ লিটু। যেটা কিন্তু বড় নির্বাচন হতে জি, দেওয়ার জন্য খুবই অন্তরায় হবে।
সেই জায়গাটা সরকারকে এখন থেকেই খুব চিন্তা করে এগোতে হবে জি, যে সেই সময়ের আপনাকে জন্য তারা কি ব্যবস্থা নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের জি সৈয়দ লিটু, আমাদের সময় আজকে একদম শেষ। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আপনার সাথে হয়তো বা আরেকটু আপনার কাছ থেকে সময় নিতে পারতাম, কিন্তু আমাদের সময় শেষ। এবং একরামুল হক সায়েম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আলোচনা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।